আসসালামু আলাইকুম হুএভার ওয়াচিং। আমি ধরে নিচ্ছি যে ভিডিওর ফার্স্ট পার্টটা আপনি দেখে ফেলছেন আর কি, এবং দেখার পরে আমার কথাবার্তা শুনে আপনার কাছে মনে হয়েছে যে সেকেন্ড পার্টের যে বিষয়ে কথা বলতে চাইছি এই কথাটাও আপনার আসলে শোনা দরকার বা শোনার জন্য ইন্টারেস্টেড হয়েছেন। সো থ্যাঙ্কস ফর টিউনিং ইন। এখন কথা বলবো আসলে যে গাড়িটা কেনার পর আমাকে কি কি কাজ করতে হয়েছে এবং কি কি কাজ করতে হয়েছে এই সিদ্ধান্তের মধ্যেই আপনার এই আমি রিগ্রেট করি কিনা আসলে এই গাড়ি কেনা, এই ডিসিশনটা চলে আসবে বা এই অপিনিয়নটা আপনি জানা যেতে পারবেন আর কি। তো প্রথম গাড়িটা আমি কিনি 24 ডিসেম্বরের একদম শেষের দিকে, 28-29 তারিখের দিকে আমি গাড়িটা বাসায় নিয়ে আসি। জানুয়ারির 10 তারিখ থেকে আমি গাড়িটা রেগুলার ড্রাইভ করা শুরু করি, এবং আমি মোটামুটি জানুয়ারির 10 তারিখ থেকে মানে এক সপ্তাহ পর থেকে আর কি আমি রেগুলার এই গাড়িটা ড্রাইভ করে বসুন্ধরাতে আমার অফিসে যাই আর কি। মোহাম্মদপুর থেকে বসুন্ধরা 20 কিলো 40 কিলো রাস্তা আমি প্রতিদিন ড্রাইভ করতেছি এই গাড়িটা দিয়ে, জানুয়ারি 2025-এর ইন অ্যারাউন্ড 10 তারিখ থেকে আর কি। সো শুরুর দিকে গাড়ি কোনো সমস্যাই ছিল না, একদম ড্রাইভেবলই ছিল। আমাকে একদম সিম্পল কোনো কাজই করতে হয় নাই, মানে একদম যে গাড়ি নিয়ে কোথাও চেক করতে হয়েছে যে ভাই এই ব্রেক প্যাডটা চেঞ্জ করেন, এরকম কোনো কিছুই চেঞ্জ করতে হয় নাই। আমি গাড়ি চালাইছি, 1 মাস চালাইছি, ফেব্রুয়ারির 10-12 তারিখের মতো। এরকম সময় একটা প্রবলেম দেখা দিছে। প্রবলেমটা হলো গাড়িটা যখন 60-এর উপরে যায়, 70 পর্যন্ত ঠিক আছে, 60-এর উপরে গেলে গাড়িটার এই স্টিয়ারিংটা এটা ভায়োলেন্টলি শেক করে আর কি, যেটা 60 পর্যন্ত একদম বোঝাই যায় নাই। কেউ নাই 60 পর্যন্ত একদমই মানে বোঝাই যাইতো না আর কি। যখনই হইলো আমি 60-এর একদম কিছুই না আর কি, 60-এর উপরে গেলে আস্তে আস্তে এটা হতে থাকে, এবং যখন 80 টাচ করে এটা আসলে মানে একদমই পুরা খুবই ভায়োলেন্ট হয়ে যায়। এটা মানে গাড়ি স্টিয়ারিং ধরে রাখাই ডিফিকাল্ট হয়ে যায়। আমি শুরুতে ভাবছি যে আমার হয়তো চেসিসে কোনো সমস্যা বা গাড়ি এরকম স্পিড নিতে পারে না, এরকম কিছু একটা, কিন্তু না। আমি যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হলো গাড়ির চাকায়, স্পেশালি বলতে গেলে গাড়ির রিম টাল একদম ভালো রকম টাল। তো লো স্পিডে এটা সমস্যা হয় না, যখন হাই স্পিডে যায় তখন হলো এই যে রিমটা এরকম করে আর কি। ওই কারণে স্টিয়ারিংটা, যেহেতু চাকার সাথে স্টিয়ারিং কানেক্টেড, স্টিয়ারিংটা ওইভাবে আসলে কাঁপে। আর আমার নিজেরও আগের রিমটাও খুব একটা পছন্দ ছিল না, আর টায়ারটাও পরিবর্তন করতে হইতো। তো নতুন রিমটা লাগাই ফেললাম। আমি হুইল ব্যালেন্সিংও করি নাই, কিচ্ছু করি নাই, কোনো সমস্যা নাই। গাড়ি 80-100-তে উঠে যাচ্ছে, গাড়িতে কোনো শেকিং নাই, কিছু নাই, একদম পুরো স্মুথ। সো তার মানে আমি যার থেকে কিনেছি সে আমাকে একটা ধরা খাওয়াই দিছে। সেটা হলো যে সে আমাকে একদমই ফালতু রিম দিছে। তো টায়ার আমাকে চেঞ্জ করতেই হইতো, ওই আগের পুরাতন টায়ার তো আমি রাখতাম না, কিন্তু সমস্যা হলো যে আমাকে রিমটাও চেঞ্জ করতে হইতো, মানে রিমসটাও চেঞ্জ করতে হইলো আর কি। রিম তো চেঞ্জ না করলেও হইতো আর কি, নতুন টায়ার লাগাই নিতাম তাহলেই হইতো, কিন্তু যেহেতু ফালতু রিম দিছে তো আমাকে রিমটাও চেঞ্জ করে নিতে হইলো। এটা আমার হয়তো একটু কস্টিং গেল, একবারে রিম টায়ার চেঞ্জ করতে হইলো, কিন্তু আমার অ্যাজ এ হোল গাড়িটা একদম অনেক ভালো হয়ে গেল আর কি। গাড়ির ড্রাইভিং সব কিছু চিন্তা করে, টায়ার ফিডব্যাক, ব্রেকিং সব কিছু চিন্তা করে যে খুব ভালো হয়ে গেল আর কি। সব ফেব্রুয়ারি মাসের ঘটনা, 2025-এর আর কি। মানে আমি 1 মাস বা 1.5 মাসের মতো ড্রাইভ করার পর, 1-1.5 মাস ড্রাইভ করার পর ঢাকার একটা ভালো গ্যারেজ, মোটামুটি ভালো, মানে একদম প্রিমিয়াম গ্যারেজগুলোর মধ্যে টপ 5-এ থাকবে ওরা, ওদের কাছে গাড়িটা নিয়ে গেলাম। নিয়ে বললাম যে আপনি একদম সব কিছু চেক করে দেন। ওরা আমাকে ভালোই একটা বিল দিল আর কি, যে ভাই এই জিনিসগুলো আপনি এইভাবে গাড়ি চালাইতে পারবেন, হয়তো 6 মাস বা 1 বছর চলে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু এই জিনিসগুলো তাদের লাইফ সাইকেলের শেষে চলে আসছে। সেই জিনিসগুলো কি ছিল? প্রথমত ব্রেক প্যাড, দ্বিতীয়ত কুল্যান্ট, তৃতীয়ত ব্রেক অয়েল, তারপর পেছনের 2টা চাকার যেটাকে হাফ বলে আর কি, 4 চাকা যেটা স্পিন করে, এটার সামনের 2 চাকার বিয়ারিং 2টা চেঞ্জ করা যায়, মানে হাফ একই থাকে কিন্তু বিয়ারিং 2টা চেঞ্জ করলে গাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু পেছনের 2 চাকার বিয়ারিং চেঞ্জ করা যায় না, আপনাকে ওই পুরো হাফটাই চেঞ্জ করতে হবে। সো ভাবলো যে পেছনের 2 চাকার হাফটা আসলে বদলাইতে হবে। আর সমস্ত বুশিং
সাসপেনশনের যত বুশিং আছে সব বুশিং টুশিং, মানে একদম মাইক্রো পার্ট যেগুলো আছে। ও পিছনে দুটো ব্রেক সিলিন্ডার বলেছে, পিছনে দুটো ব্রেক সিলিন্ডার আস্তে আস্তে লিক করতেছে। আপনি যেহেতু নতুন ব্রেক অয়েল ঢালবেন, ওই ব্রেক অয়েলটা আসলে থাকবে না, আপনি সিলিন্ডারটাও চেঞ্জ করে নেন। তো আমার পেছনের চাকার এই সিলিন্ডার টিলিন্ডার সব কিছু মিলে মানে একদম মনে করেন যে মাইক্রো পার্ট যেগুলো আছে, পার্টস তো চেঞ্জ করতেই হয়, মানে যে পার্টসগুলো ওদের লাইফ সাইকেলের একদম শেষ দিকে চলে আসছিলো সবগুলো বদলায় আমি গাড়িটা ওকে করে নিলাম। এবং আমাকে ভালোই খরচ হয়েছিল আর কি। পেছনের হাবগুলোর প্রাইস অনেক, কারণ পুরো চেঞ্জ করতে হয়েছে, সিলিন্ডার পেছনের ব্রেক সিলিন্ডার লাগাতে হয়েছে। বাট যেটা হয়েছে যে আমার গাড়ি পুরা মানে একদম A1 হয়ে গেছে গাড়িতে। আর মানে একদম নতুন গাড়ি যেরকম থাকে, মানে কারণ আমার সব কিছুই নতুন, ইঞ্জিনটা বাদ দিয়ে আর মোটামুটি মানে মাইক্রো পার্ট যেগুলো আছে সবগুলোই তো নতুন লাগাই ফেলছে একদম। এবং আমি ওই জায়গাটাতে আমার আরও বেশি খরচ হয়েছে, আমি কোনো কম্প্রোমাইজ করি নাই। উনি আমাকে বলছে যে ভাই আপনি কি অরিজিনাল লাগাইতে চান নাকি রিকন্ডিশন লাগাম? না ভাই, এগুলো যেহেতু মানে এগুলো তো ডেইলি চেঞ্জ করা হয় না। ফিল্টার হয়তো আমি 6 মাস পর চেঞ্জ করতেছি, কিন্তু এগুলো তো আসলে আর ডেইলি চেঞ্জ করার মতো কোনো কিছু না। সো পিছনের এই যেই হাবটা, এটা তো অনেক দিন থাকবে। সো না ভাই, এগুলো আপনি অরিজিনালি লাগান এবং ভালোই লাগান, প্রাইস একটু বেশি হলেও লাগান। ওইভাবে আমার এখানে ভালোই একটু কস্ট গেছিলো, মোটামুটি 50+। কিন্তু আমার গাড়ি মোটামুটি আমি ড্রাইভ করেই বুঝতে পারতেছিলাম, বিং এ নিউ ড্রাইভার, যে এখানে আসলে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। এরপরে আমার আর গাড়ি নিয়ে আসলে আর কোনো প্রবলেম ছিল না, কারণ গাড়ি চলতেছে, সব কিছু ঠিক আছে। এরপরে হঠাৎ করে একদিন একটা সমস্যা হয়, সেটা হলো আমি হঠাৎ করে এরকম অফিস থেকে ফিরতেছি, গাড়িটা নক করতেছে। মানে হঠাৎ করে দেখলাম যে গাড়িটা ধাক্কা দিতেছে এবং মানে নকিং করতেছে। ইঞ্জিনে যে ইগনিশন কয়েলগুলো থাকে, কোনো একটা ইগনিশন কয়েল কেটে গেছে। এবং ওই যেটা বললাম যে আগে যেই গ্যারেজ থেকে মোটামুটি ওভারঅল কাজ করাইলাম, ওরা আমাকে বলছিল যে ভাই আপনার ইগনিশন কয়েলগুলো কিন্তু দুর্বল, এগুলো আপনাকে ভেরি সুন হয়তো চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করলেও ভালো, না হলেও আপনার এটা এনি টাইম কেটে যেতে পারে। কিন্তু কনসিডারিং এটা থেকে আমি বলছিলাম যেহেতু চলতেছে দরকার নাই আর কি, মানে আপনি লাগিয়ে রাখেন, পরে দেখা যাবে। এই পরে দেখা যাবে বলতে মানে কেটে গেল আর কি। তো যেহেতু একটা কেটে গেল, আমি একটা বদলাইলাম। কিছুদিন পর আবার আরেকটা কেটে গেল। তো দেখলাম যে কয়েলগুলো আসলে বারবার কেটে যেতেছে, কারণ ওই এক সেট কয়েল যে 4টা ছিল, ওই 4টা কয়েলই আসলে মানে ওদের লাইফ সাইকেলের শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি এরপরে যে ঠিক আছে তাহলে আমি কয়েলটাও বদলায় ফেলবো। কয়েলের সাথে সাথে নতুন স্পার্ক প্লাগ আর কয়েল, এই দুইটা জিনিস লাগাই ফেললাম। স্পার্ক প্লাগটা একদমই নতুন, যেটা ডেনসোর প্যাকেটে আসে, নিশানের রিকমেন্ডেড আর কি। আপনারা অনেকে হয়তো জানেন যে নিশানের যে স্পার্ক প্লাগগুলো, এগুলো আসলে ডেনসোই বানায়। হায় হায়, এত ক্লোজ এসে পড়তেছে। ওকে, নিশানের যে স্পার্ক প্লাগগুলো আছে এগুলো ডেনসোই বানায়। এটা দুইটা প্যাকেটে আসে, একটা হলো নিশানের প্যাকেট আর একটা হলো ডেনসোর প্যাকেট। সো নিশানের প্যাকেটে আসলে যেটা হয়, ওইটা ট্যাক্স একটু বেশি থাকে, ওইটার দামটা বেশি, 12,000 টাকার মতো মনে হয় এক সেট। আর ডেনসোরটা একটু কম। ওইটা দুইটা সেম প্রোডাক্ট, ভেতরের প্রোডাক্টটা সেম, জাস্ট ওপরের কেসিংটার জন্য আর কি। কারণ নিশানেরটা আসলে ওইটা ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী ওইটা ট্যাক্সটা অন্যভাবে কাউন্ট হয় আর কি। সো ডেনসোর লাগাই ফেললাম স্পার্ক প্লাগ, কয়েল চেঞ্জ করে ফেললাম। কয়েলটা নিয়েছিলাম হলো হিটাচির, কারণ নিশানের অরিজিনাল কয়েলের দাম প্রায় 26,000 টাকা। সেক্ষেত্রে হিটাচিও তো ভালো কোম্পানি। হিটাচির একটা OEM আছে, ওইটা 14,000-এর মতো মনে হয়, 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে। ওইটাও ভালো প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। সো এটা লাগাই ফেললাম, কোনো সমস্যা নাই আর কি। সো এই হলো আমাকে এই কাজগুলো গাড়িতে করতে হয়েছে, ওভারঅল করতে হয়েছে, কিন্তু আমার গাড়ি কখনো ওইভাবে বন্ধ থাকে নাই, আলহামদুলিল্লাহ। সো এখন অ্যাজ এ হোল যদি বলি যে আমি কি ওভারঅল, আমি যে ওই যে শুরুতে আপনাদের বলছিলাম টয়োটা বাদ দিয়ে নিশান কিনছিলাম বা একটা আনকনভেনশনাল গাড়ি কিনছিলাম, সেক্ষেত্রে কি আসলে এটা রং ডিসিশন ছিল, বা আসলে কি আমি সিদ্ধান্তটা রিগ্রেট করি কি না? যে না, আমি একদমই রিগ্রেট করি না। কারণ এটা একটা 1500 সিসির গাড়ি, এটা একটা সেডান কার, এবং এই গাড়ির ইন্টেরিয়র যদি আপনারা দেখেন একটা এক্স করলা গাড়ির থেকে এটা মাচ বেটার।
আর এটার যে কন্ডিশন, এই যেগুলো এগুলো পুরা মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, মানে ব্র্যান্ড নিউ বলতে মানে একদম আনটাচ অবস্থায় আছে, এরকম না যে কোনো প্যানেল গ্যাপ আছে, কোনো কিছু হয়েছে, প্যানেলের মধ্যে ফাটা, প্যানেল লাগতেছে না, এরকম না। ইচ অ্যান্ড এভরি পার্ট, প্রতিটা এই যে হ্যান্ড স্ট্যান্ডার যা আছে সব কিছু একদম ভালো আছে, ফাংশনিং, কোথাও কোনো রিপেয়ার করতে হয় নাই, প্লাস্টিক টাস্টিক ফেটে গেছে এরকম কোনো কিছু হয় নাই। একদম পেছনের স্পেস টেস সব কিছু চিন্তা করে আমার কাছে এই গাড়িটা এক্স করোলা গাড়ির থেকে ব্যক্তিগত ড্রাইভিংয়ের জন্য, আমি তো আর উবারে ড্রাইভ করবো না, আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে আর কি, বা আমি এই সিদ্ধান্তটা আসলে একদমই রিগ্রেট করি না, এবং আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ডিসিশনই ছিল ব্যক্তিগত ড্রাইভের ক্ষেত্রে। এখন আসে হইলো যে তাহলে কি কোনো কিছু হয় নাই, সব কিছু একদম আপনার মন মতো হয়েছে? যে না ভাইয়া, সব কিছু আমার মন মতো হয় নাই, একটা জিনিসে আমি ভালোই ডলা খাইছি। সেই আচ্ছা, কেউ আসো নাকি পেছনে? আচ্ছা, আমি ওই বামের লেনে চলে যাই, সরি ডানের লেনে, ওই যে অলরেডি একজন এসে চাপ দিয়ে ফেলছে। এই গাড়ির একটা জিনিস আমার খুব প্যারা দিচ্ছে, সেইটা হলো গাড়ির এসিটা, এয়ার কন্ডিশন। এইটার জন্য অবশ্য আমি নিজেও দায়ী, কারণ আমি ওই যে শুরুর দিকে যে বললাম যে আমি যে পার্টসই লাগাইছি, নতুন পার্টস লাগাইছি বা ভালো লাগাইছি, আমার খরচ একটু বেশি হইলো, আমার আর রিগ্রেট করতে হয় নাই। কিন্তু এসির ব্যাপারটাতে আমি কম্প্রোমাইজ করছিলাম। মানে আমি তো যা ওই ডিসেম্বর মাসে গাড়ি কিনছি, তখন ঠান্ডা ছিল, খুব একটা কিছু বুঝি নাই বা সমস্যা হয় নাই এসির ব্যাপারটা। কিন্তু যখন জুন জুলাই মাস আসলো, প্রচণ্ড গরম, আমি বুঝতে পারলাম যে এসিটা আসলে ঠান্ডা করতেছে, কিন্তু আর একটু হওয়া উচিত। 1500 সিসি গাড়ি হিসাবে এসিটা একটু ঠান্ডা হওয়া উচিত। তো এই মেকানিক দেখাইলাম, ওরা দেখে বললো যে গাড়িটার আসলে মানে আপনি যদি ভ্যাজেবল কাজ করাই নিতে চান, আপনার এসির সব কিছুই মানে কুলিং চেম্বারটা বাদ দিয়ে আপনার কন্ডেন্সার এবং কম্প্রেসার দুইটাই আসলে চেঞ্জ করতে হবে। তো আমি দুইটাই চেঞ্জ করলাম, কিন্তু দুইটাই চেঞ্জ করা হয়েছে, সরি কন্ডেন্সারটা ব্র্যান্ড নিউ লাগানো হয়েছিল, মানে কন্ডেন্সারটা একদমই নতুন, কিন্তু কম্প্রেসারটা ছিল রিকন্ডিশন, এবং ওনারা বলছিল যে কম্প্রেসারের কোনো গ্যারান্টি নাই, কিন্তু রিকন্ডিশনে কোনো সমস্যা হয় না। এই রিকন্ডিশন কম্প্রেসারটা আমি লাগায়ে গাড়ি এসি ভালো ঠান্ডা হয়, নিয়ে ওখান থেকে বের হয়ে যাই। 25 জুন জুলাইয়ের ঘটনা। এই রিকন্ডিশন কম্প্রেসার নিয়ে, এসি নিয়ে বিশাল একটা হিস্ট্রি আছে, মানে এরপরে যা যা হয়েছে এই গাড়ির এই এয়ার কন্ডিশনটা নিয়ে, মানে পুরা গাড়ি একদিকে আর গাড়ির এয়ার কন্ডিশন আরেকদিকে, মানে পুরো গাড়ির ড্রাইভিং সব কিছু একদিকে আর এই এয়ার কন্ডিশন হলো আরেকদিকে। সো সেইটা নিয়ে আমি ভাবছি যে বিস্তারিত আরেকদিন কথা বলবো, এটার পুরো বিস্তারিত কথা বলার দরকার আছে, যে কী সাফার করলাম এবং ফাইনালি আমি কীভাবে আসলে এখন এসিটা ঠিক আছে। এসিটা আমাকে ভালো ভোগাইছে, এটা অনেস্টলি আমি বলবো, এসিটা ভালো ভোগাইছে, এবং এটার জন্য মেকানিকরা তো দায়ী, আমি নিজেও দায়ী আর কি। আমি কিছু কাটশট করতে গিয়ে আমাকে বারবার জরিমানা দিতে হয়েছে, এক কাজ 2-3 বার করতে হয়েছে। এটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। এটা গেল একটা কথা, আর ওইটা নিয়ে বিস্তারিত একদিন কথা বলা যাবে, এটা নিয়ে পুরো একটা গল্প আছে এসির ব্যাপারটা। আর এখন আসি হলো যে মাইলেজের ব্যাপারটা। গাড়িটা আপনি আমাদের শুরুতেই বলছিলাম, মেবি আগের একটা ভিডিওতে বা আগের এপিসোডে নাকি এই ভিডিওতেই, যে সেটা হলো যে আমার ছিল যে আমি তেলের গাড়ি কিনবো এবং তেলের গাড়ি চালাবো, কারণ এই গ্যাসের যে ব্যাপারটা এটা একদমই সেফ না। আমি যেহেতু নিজেই ড্রাইভ করব, আমার ফ্যামিলি এখানে থাকবে, সো আমি ওই ধরনের রিস্ক দিতে চাই না, সেটা এলপিজি হোক সেটা সিএনজি হোক, আমার কাছে এগুলো ভালো লাগে না। মানে সায়েন্টিফিক ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, জাপানিজরা এই গাড়িগুলো কখনোই সিএনজি বা এলপিজিতে চালানোর জন্য বানায় নাই, আমরা চালাইতেছি, এবং অবশ্যই আমরা এখানে সেফটি কম্প্রোমাইজ করতেছি। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারেন, আপনি 5,000 টাকা তেলের পিছায় ব্যক্তিগত ড্রাইভের ক্ষেত্রে, কমার্শিয়াল ড্রাইভ হলে সেটা অন্য ব্যাপার, কারণ কমার্শিয়ালে তো আমরা টাকা সেভ করতে চাই, 5,000 টাকা সেভ হলে সেটা অনেক ব্যাপার আর কি, ওটা কমার্শিয়াল ব্যাপার আর কি। কিন্তু ব্যক্তিগত ড্রাইভের ক্ষেত্রে আমি এখানে আসলে 5,000 টাকা কাটশট করে কোনো লাভ হয় না, কারণ আপনি যে প্রতি মাসে 5,000 টাকা গ্যাসে চালায় সেভ করতেছেন, গ্যাসে চালানোর কারণে ইঞ্জিনের যে ক্ষতিটা হইতেছে, ইঞ্জিনটা সবসময় একটু হাই টেম্পারেচারে চলতেছে, সব কিছু মিলে ওই টাকা আপনার 2-3 মাস পর একবার করে বের হয়ে যাবে, এবং এটা যায়, মানুষ এটা বোঝে না। যাই হোক, সো আমি গাড়িটা তেলেই চালাই। এই নিশান ব্লুবার্ড আর নিশান ব্লুবার্ডই সেম ইঞ্জিন, টিডার তো আসলে খুব একটা নাই,
কেউ আসলে আপনার ঢাকা শহরে 6-7-এর বেশি মাইলেজ পায় না এসি রানিং অবস্থায়, 6 অথবা 7। আর এই গাড়িতে ইন্টারেস্টিংলি আমি মাইলেজ পাই 13, 12 থেকে 13, 11, মিনিমাম 11 নামে আর কি ঢাকা শহরে। আমি এই যে আজকে যেভাবে যাচ্ছি একইভাবে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা যাই, বসুন্ধরা থেকে মোহাম্মদপুর ব্যাক করি, প্রতিদিন 40 কিলোমিটার ড্রাইভ, তাতে আমার আমি 11 থেকে 13 এরকম একটা মাইলেজ পাই, তো অলমোস্ট ডাবল। সো আমি যদি তেলে 13 মাইলেজ পাই বা 11 মাইলেজ পাই মিনিমাম, সেক্ষেত্রে আমার এটা গ্যাস করে এটা নষ্ট করার দরকারটা কি? কোনো দরকার নাই। আর তাহলে মাইলেজ কিভাবে আসলে এত বেশি মাইলেজ পাচ্ছি, কি করলে আসলে গাড়িতে মাইলেজটা ভালো পাওয়া যায় বা বেশি পাওয়া যায়? এইটার ঘটনা হইল আপনার ড্রাইভিং স্টাইল। ঢাকা শহরে যেহেতু মানে খুব একটা বেশি টান দেওয়ার সুযোগ নাই, বারবার ব্রেক করা যাবে না। সিম্পল হিসাব, গাড়ির টাইনা দুমদাম ব্রেক করা যাবে না। যেমন আমি দেখতেছি সামনে সিগন্যাল দাঁড়ায় গেছে বা গাড়ি স্লো করে ফেলছে, আমি টাইনা ওই পর্যন্ত গিয়ে একটা হার্ড ব্রেক করার দরকার নাই তো। আমি এখান থেকে অ্যাক্সেলেটরটা ছেড়ে দেই, গাড়ি আস্তে আস্তে স্লো হইতে থাকুক, ওইখানে যাইয়া তো থামতেই হবে। আর যখন রানিং আছে তখন রানিং আছে, আর ম্যাক্সিমাম 2000 আরপিএমের মধ্যে গাড়িটা রাখতে হবে। 2000 আরপিএমের কমই, আপনার 1500-1600 আরপিএমেই আপনার গাড়ি 80-90-এ উঠে যাবে। সো এর বাইরে পুশ করার দরকার নাই আসলে, মানে ডেইলি ড্রাইভের ক্ষেত্রে। আপনি এখন এক সময় টানতে চান, ঘুরতে চান, সেটা অন্য হিসাব আর কি। সো এইটা চিন্তা করে আমি এইভাবে চালাই, তাতে আমার মানে আমি 11 থেকে 13 মাইলেজ পাই। এটা হলো ঢাকা সিটিতে। হাইওয়েতে মাইলেজ পাইছি 17, মানে আমি ঢাকা থেকে গেছি ড্রাইভ করে আবার আসছি, মোটামুটি 350 কিলোর একটা ড্রাইভ ছিল, আপ অ্যান্ড ডাউন। টাঙ্গাইলের অনেক ভিতরে যাইতে হয়েছিল, টাঙ্গাইল শহরে না, শহর যত দূর না, শহরটা মনে হয় উইদিন 100 কিলোমিটার। সো ওইখানে মাইলেজ পেয়েছি আমি 17। সো ভাই আপনি চিন্তা করেন, 2005 সালের একটা গাড়ি, 20 বছর আগের একটা গাড়ি, সেই গাড়ি যদি তেলের গাড়ি, হাইব্রিড গাড়ি না, সেই গাড়ি যদি আমাকে হাইওয়েতে 17 মাইলেজ দেয়, ঢাকা শহরে 13 মাইলেজ দেয়, ফুল এসি রানিং, সেক্ষেত্রে কি আসলে আমার কোনো দরকার আছে এটাতে গ্যাস কইরা নষ্ট করার? বা কোনো দরকার কিন্তু নাই। সো এইসব চিন্তা করে আমি এভাবে চালাইতেছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। আসলে এই ছিল আমার যা কিছু বলার। যারা এই আমার আলাপগুলো শুনতেছেন বা শুনছেন, যেহেতু আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, তো নিশ্চয়ই আপনি গাড়ি নিয়ে ইন্টারেস্টেড বা সেকেন্ড হ্যান্ড কার নিয়ে ইন্টারেস্টেড। আর আমি তো কথাগুলো বললাম আসলে অনেক অগোছালোভাবে বলা হলো, সিস্টেমেটিক ওয়েতে বলা হয় নাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পার্টিকুলার কোনো আস্কিং থাকে, সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন ইফ ইউ আর ইন্টারেস্টেড। আমি ওইটা অ্যাড্রেস করার চেষ্টা করব। বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড কার মার্কেট এমন রোটেন, মানুষ সকাল বিকাল স্ক্যাম হইতেছে, গাড়ি কিনে 2 মাস রাখতে পারতেছে না, আবার সেল দিয়ে দিতে হচ্ছে, অর্ধেক দামে সেল করতেছে জাস্ট এখান থেকে বেঁচে আসার জন্য। সব কিছু মিলে সেকেন্ড হ্যান্ড কার মার্কেট পুরো স্ক্যাম দিয়ে ভরে গেছে, একদম ভরে গেছে। এবং সেক্ষেত্রে অনলাইনে সঠিক ইনফরমেশন পাওয়া খুবই ডিফিকাল্ট, আমি পাই নাই আসলে, আমি পাই নাই। ওই শোরুমওয়ালাদের কথা সবসময় চকচকেই থাকে। তো সেক্ষেত্রে আমি চাইছি যে আমার অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করি, যাতে কেউ যদি একটা অরিজিনাল ওনার্স এক্সপিরিয়েন্স শুনতে চায়, একজনেরও যদি হেল্প হয়, আমার তো কিছু আসা যায় না, সে একটু হেল্প হলো। সো তারপরেও যে দেখেছেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, আমি হয়তো পার্টিকুলারলি অ্যান্সার করার চেষ্টা করব। আপনারা যারা পারসুইট অফ হ্যাপিনেস মুভিটা দেখেছেন, ওইখানে একটা সুন্দর লাইন থাকে, একটা সুন্দর একটা ডায়লগ আছে, সেটা হলো যে দিস লিটল পার্ট অফ মাই লাইফ ইজ কল্ড হ্যাপিনেস। তো সারাদিন ঢাকা শহরে জ্যামে ট্রাভেল করার পর ইন্টারভিউতে এসে ওই সামনে গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে বসুন্ধরাতে ঢুকবো, এই জায়গাটুকু আর কি, এই যে জায়গাটুকু গাড়িটা একটু শান্তিতে চালাইতে পারি, দিস লিটল পার্ট অফ মাই লাইফ ইজ কল্ড হ্যাপিনেস অ্যাকচুয়ালি ইন কেস অফ ড্রাইভিংয়ের ক্ষেত্রে। এই শর্ট, এই যে হয়তো 3-4 মিনিট টাইম লাগবে রাউন্ড অ্যাবাউটটা দিয়ে ঘুরে আসতে, দিস ইজ এ স্মল হ্যাপিনেস আই শুড সে। বামের
ট্রাকটাও তো সেই চলতেছে, 80-তে চলতেছে। ওই লেনে অবশ্য 80 স্পিড তোলার কথা না, কিন্তু ও চলতেছে 80-তে। লাভ নাই, আমি একটু টান দিয়ে ক্রস করি, কারণ আমাকে বামে যেতে হবে। এই যে মানুষজন দাঁড়ায় আছে দেখেন, হঠাৎ করে দৌড় দিবে, এগুলোরে খেয়াল রাখবেন। এরা একদম দেখবে না এক্সপ্রেসওয়েতে 4টা লেন ধরে গাড়ি আসতেছে, 70-80-তে গাড়ি আসতেছে, দৌড় মেরে ঢুকে যাবে। এরকম অনেক হয়েছে আমার, দৌড় মেরে ঢুকে গেছে, 2 লেন পার হয়ে গেছে, আর পার হইতে পারতেছে না, মাঝখানে দাঁড়ায় গেছে। রাস্তায় এরকম জায়গায় মানুষ দেখলে আপনি সাবধানে থাকবেন। টয়োটা ভিটস জুয়েলা, ভিটস গাড়িটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু এটা অনেক ছোট। হ্যাচব্যাক, আসলে ঢাকা শহরে হ্যাচব্যাকই আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট। যে জ্যাম, গাড়ি ঘোরানো ডিফিকাল্ট হয়ে যায়। রাউন্ড অ্যাবাউট দিয়ে ঘুরে ফেলতেছি। বসুন্ধরার এখানে সোজা যাওয়া যায়, মানে আপনি বামে থেকে যেতে পারবেন, বামে এইচ ব্লকে ঢুকতে পারবেন, আর সামনে ওইদিকে কি বলে ওটাকে, সি ব্লকের দিকে গেলে সামনে দিয়েও ঢুকতে পারেন, আবার এখান দিয়ে আপনি একটু বের হয়েও আবার ঢুকতে পারবেন। কেমনে চালায়, আমি ডান দিয়ে একটু বের হয়ে মেইন রোডে গিয়ে আবার পরে বাম দিয়ে ঢুকবো। আর এই বামের রোডটা দিয়েও ফলো করলেও হয়, ওইটা দিয়েও সোজা যাওয়া যায়। পিছনে কোনো গাড়ি আছে নাকি? ওকে, দেখি পিক আপ। ওরে বাইকার, হন্ডা লিভো টানতেছে 80-90-তে। ওকে, বাম দিয়ে গিয়ে রাস্তায় কাজ চললে হঠাৎ করে দেখা যায়, আপনি দেখবেন যে হঠাৎ করে একটা লেন অফ। এই তো চলে আসছি। এইসব মার্চ হওয়াটা খেয়াল রাখবেন, যেমন যে দেখেন বাম দিয়ে একটা গাড়ি ঢুকতেছে, সো লম্বা করে সামনে গিয়ে মার্চ হলে বেটার। আর আপনি বাম দিকে মিররে খেয়াল রাখবেন যে আপনি তো মার্চ হইতেছেন, আর ওই রানিং লেনে কোনো গাড়ি আছে কিনা। আমরা এটা অনেক সময় এটা খেয়াল করি না, যে আমি মার্চ হইতেছি বা আমি একটা ইন্টারসেক্ট করতেছি, যে রাস্তায় ইন্টারসেক্ট করতেছি ওই রাস্তায় তো রানিং গাড়ি থাকতে পারে, ওইটা একটু দেখতে হবে। কারণ ওই রাস্তার রানিং গাড়ির ওর প্রায়োরিটি আগে, ওর সাথে লেগে গেলে এটা আপনার দোষ। ওকে, এই তো বসুন্ধরাতে চলে আসছি, বাম দিয়ে ঢুকে যাব এখন, গাড়ি পার্ক করে অফিসে চলে যাব। আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ, যদি শোনা থাকেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।